হ্যালো, আমার নাম সৌরভ ঘোষ। আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আচ্ছা, আজকে একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে আরআরবি টেকনিশিয়ান গ্রেড 3 তার ডকুমেন্ট ভেরিফিকেশান চলছে, সেটা তোমরা সবাই জানো। তো সেখানে কাস্ট সার্টিফিকেট রিলেটেড অনেক কিছু প্রবলেম হচ্ছে, অনেকে অনেক কিছু কমেন্ট করছে, তারা জানতে চাইছে সেটা। তো আজকে সেই নিয়েই আলোচনা করব। তো প্রথমে বলে দিই যে ডিভির জন্য কী কী লাগছে। না, ডিভির জন্য প্রথমে ওরা 2 পেজের একটা ফর্ম দেবে। সেই ফর্মটা ফিল আপ করতে হবে। ফর্মটাতে কী কী থাকবে, তোমার নাম ফিল আপ করতে হবে, তোমার বাবার নাম, তোমার মায়ের নাম, এটা ফিল আপ করতে হবে, তোমার মোবাইল নাম্বার, তোমার ইমেল আইডি, তোমার কাস্ট, এইসবগুলো খুব একটা নর্মাল জিনিস, এবং সাবকাস্ট, সেগুলো ফিল আপ করতে হবে। আর যেটা আইডেন্টিফিকেশন মার্ক আছে সেটা তোমরা নিজেরা কেউ ফিল আপ করবে না, ওইখানে যেই স্যারেরা বসে থাকে তারাই নিজেরাই ফিল আপ করে দেবে। তো সেটার জন্য কেউ টেনশন করো না, সেটা তারা দেখে ফিল আপ করে দেবে। বেশ, এবারে সেখানে আর কী কী লাগছে সেটা বলে দিই। যে ফটো লাগছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, সেটা 1 মাসের বেশি পুরাতন যেন না হয়। সেখানে লাগবে 3 কপি। 3 কপি কিন্তু লাগবে ডিপির টাইমে, আর মেডিকেলের টাইমে 1 কপি লাগবে। তো টোটাল 4 কপি লাগবে, কিন্তু তোমরা সাথে করে মোটামুটি 10 কপি ছবি নিয়ে যেও। এটা গেল ছবি। বেশ, এবারে কী কী ডকুমেন্টস তোমার লাগছে সেটা বলি। মাধ্যমিকের মার্কশিট এবং সার্টিফিকেট অরিজিনালটা তারা দেখবে এবং 1 কপি করে জেরক্স তাদের কাছে রেখে দেবে। তারপরে হচ্ছে এইচএস যারা পিসিএম থেকে অ্যাপ্লাই করেছো তাদের ক্ষেত্রেও সেম, মার্কশিট এবং সার্টিফিকেটের 1 কপি করে জেরক্স তারা জমা নেবে এবং অরিজিনালটা তারা দেখবে। আর আইটিআইয়ের ক্ষেত্রেও সেম একই ব্যাপার, মার্কশিট এবং সার্টিফিকেট সেটা দেখবে, সেটার 1 কপি করেই লাগবে। সেলফ অ্যাটেস্টেড লাগবে। সেলফ অ্যাটেস্টেড কেউ ব্ল্যাক পেনে করবে না, কিন্তু ব্লু পেনে করবে। বাড়ি থেকে করে নিয়ে যাওয়ার দরকার নেই, ওখানে গিয়েই তুমি করতে পারবে। ব্লু পেনে করতে হবে। আর বলে দিচ্ছি, ব্ল্যাক পেনে কেউ সাইন করবে না, ব্লু পেনে সাইন করবে এবং সাইনের নিচে সেই দিনের ডেটটা লিখতে হবে। বেশ, এটা গেল। আচ্ছা, এরপরে কী হচ্ছে না, এরপরে তার সাথে তোমার কাস্ট, যদি জেনারেল কাস্ট ছাড়া অন্য কিছু কাস্ট তোমরা হও, তাহলে সেই কাস্ট সার্টিফিকেটটার অরিজিনালটা তারা জমা নিয়ে নেবে। তো সেই নিয়েই আজ আলোচনা করব যে কাস্ট সার্টিফিকেট নিয়ে অনেকের অনেক কিছু প্রবলেম দেখা দিচ্ছে। তো প্রথমে এসসি এবং এসটি এদের কাস্ট সার্টিফিকেট নিয়ে আলোচনা করছি। তো এসসি এসটিদের কাস্ট সার্টিফিকেট নিয়ে কোনো কিছু কিন্তু প্রবলেম হচ্ছে না। তাদের কিছুদিনের পুরাতন হলেও সেগুলো অ্যাকসেপ্ট করছে। এসসি এসটির জন্য কোনো রকম পুরাতন হচ্ছে না। অনেকের কাছে ম্যানুয়াল থাকছে, তো ম্যানুয়ালটায় যদি থাকে তোমাদের কাছে ম্যানুয়ালটাই নিয়ে যাবে। আর দেখো, সময়ের সাথে সাথে সবাইকে আপডেটেড হতে হবে। এখন ম্যানুয়াল তোমার কাছে থাকলেও অনলাইনে কিন্তু অ্যাপ্লাই করা যায়। ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে তুমি নিজের ফোন থেকেই অ্যাপ্লাই করতে পারো, বা নিজে যদি না পারো কোনো সাইবার ক্যাফে গিয়ে অ্যাপ্লাই করে নেবে। এবং যদি ডিভির আগে তোমার অনলাইন সার্টিফিকেটে বেরিয়ে যায় তাহলে তো খুব ভালো, আর যদি না বেরোয় তাতে কোনো প্রবলেম নেই, কারণ পরের ক্ষেত্রে সেই সার্টিফিকেটটা পরে আবার কাজে লাগবে। তো ম্যানুয়াল থাকলেও চলবে, কিন্তু যদি তোমাদের হাতে টাইম আছে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করে নিও। এবং ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ডেসক্রিপশনে দিয়ে দেবো। বেশ, এসসি এবং এসটিদের সার্টিফিকেট এটা গেল। হ্যাঁ, এটা তোমরা যদি রেলওয়ে ফরম্যাটে সাইন করাতে পারছো তাহলে রেলওয়ে ফরম্যাটেই বানিয়ে নিয়ে যাও, সেটাই কিন্তু সুবিধা হবে। আর যদি না বানাতে পারো তাহলে তাতেও কিছু প্রবলেম হবে না, তোমাকে বাদ দেওয়া হবে না, তারা সেটাই অ্যাকসেপ্ট করবে। তো যদি পারছো রেলওয়ে ফরম্যাটে বানিয়ে নিয়ে যাও। আচ্ছা, এরপরে আসছি ইডাব্লিউএস সার্টিফিকেট, ইকোনমিক্যালি উইকার সেকশন যে সার্টিফিকেট, সেই নিয়ে আলোচনা করছি। আচ্ছা, সেটা নিয়ে প্রশ্ন আছে যে কোন ফাইন্যান্সিয়াল ইয়ার এর ক্ষেত্রে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারেরটা আমরা দেবো, কোন ভ্যালিড ইয়ারেরটা দেবো, এটা নিয়ে অনেকের বিভিন্ন রকম প্রশ্ন আসছে। তো সেটা আজ ক্লিয়ার করে দেবো। তো দেখো, প্রথম বলি, যখন তোমরা ফর্ম ফিল আপ করেছো সেটা মার্চ মাসে হোক বা পরে আবার যখন সাইট ওপেন হয়েছিল ফর্ম ফিল আপের জন্য, যেই টাইমে ফর্ম ফিল আপ করেছো সেই টাইমে যেই সার্টিফিকেটটা দিয়েছো, যেই সার্টিফিকেট নাম্বারটা দিয়েছো সেখানে ফাইন্যান্সিয়াল ইয়ার ভ্যালিড ইয়ার লেখা আছে। তো সেইটাই আসল তারা দেখবে এবং সেইটা তোমাকে নিয়ে যেতেই হবে। তোমার
সেটা কিন্তু না নিয়ে গেলে হবে না, সেটা নিয়ে যেতে হবে। সেটা যদি তোমার কাছে ম্যানুয়াল থাকে তাহলে ম্যানুয়ালটা নিয়ে যেও, যদি অনলাইন থাকে অনলাইনটা নিয়ে যেও, এবং অনলাইনটা দেখে নেবে যে সিগনেচার ভ্যালিডেট করা আছে নাকি। আর যদি তোমরা রেলওয়ে ফরম্যাটে আবার বানিয়েছো তো নিয়ে যেও। যদি রেলওয়ে ফরম্যাটে না বানাতে পারো তাতেও কোনো প্রবলেম নেই। যেমন আমারটা রেলওয়ে ফরম্যাটে বানানো হয়নি, আমারটা সাইন করতে চায়নি এডিএম স্যার, তো তাতে কিছু প্রবলেম হয়নি, তারা সেই সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট করেছে। আচ্ছা, এবারে বলি, যেমন আমারটা ছিল ফাইন্যান্সিয়াল ইয়ার 2022-23 এবং ভ্যালিড ইয়ার 2023 টু 2024। তো তাহলে সেটাই আমার অনলাইনে ফর্ম ফিল আপের সময় দেওয়া ছিল, তো সেটাই আমি ওখানে সাবমিট করেছি। এবং আমার পরের ভ্যালিড ইয়ারেরটাও মানে 2024-25 ভ্যালিড ইয়ার, যেটার ফাইন্যান্সিয়াল ইয়ার হচ্ছে 2023-24, সেটাও ছিল। সেটা আমার অনলাইন ছিল, কিন্তু সেটা আমার অনলাইন ফরম্যাটে ছিল। তো সেটা আমার কাছে চাইনি, কিন্তু আমি তাও সেটা দিয়ে দিলাম, তো তারা সেটা নিজের কাছে রেখে দিল অরিজিনালটা। মানে তোমার কাছে যদি পরের ইয়ারেরগুলো থাকে তাহলে সেগুলো সাবমিট করে দেবে, আর যদি না করতে চাও কোনো প্রবলেম নেই, কোনো কিছু অসুবিধা হবে না, যদি থাকে সাবমিট করে দেবে, তাতে ভালোই হবে, কিছু খারাপ হবে না। এবার দেখো, তখন কেউ কী করছে না, 2021-22 কেউ ফাইন্যান্সিয়াল 2021-22 ফাইন্যান্সিয়াল ইয়ারে এই সার্টিফিকেটটা বানিয়েছিল ইডাব্লিউ, তারা কিন্তু সেই সার্টিফিকেট নাম্বারটাই দিয়ে দিয়েছিল ফর্ম ফিল আপের টাইম। তো সেটা আমি বলে দিচ্ছি, 2021-22 যে ফাইন্যান্সিয়াল ইয়ার সেটা ভ্যালিড ইয়ার হবে 2022-23। তো সেইটা কিন্তু অ্যাকসেপ্ট হবে না, কারণ সেটা পুরাতন হয়েছে। এবং তোমরা জানো যে ইডাব্লিউ সার্টিফিকেট প্রতি বছর করতে হয় 1 এপ্রিল টু 31 মার্চ, এটা তার ভ্যালিডিটি ইয়ার থাকে। তো আমি সেটা ক্লিয়ার করে দিচ্ছি যে 2021-22, 2020-21 এই ফাইন্যান্সিয়াল ইয়ার বা এই ভ্যালিড ইয়ারের সার্টিফিকেটগুলো কিন্তু তারা অ্যাকসেপ্ট করবে না। তো সেটা তোমাদের নিয়ে গিয়ে কিছু কাজ হবে না, তাও নিয়ে যাবে, সাথে রাখবে, যা ডকুমেন্টস থাকবে সেগুলো সব সাথে রাখবে। এবং যদি কেউ পরের ইয়ারে বানাতে পেরেছো 2024-25 ভ্যালিড ইয়ারে যদি কেউ বানাতে পেরেছো সেটা নিয়ে যাবে। এবং 2025-26 ভ্যালিড ইয়ারে যদি কেউ ইডাব্লিউ সার্টিফিকেটটা বানাতে পেরেছো এই কিছু দিনের মধ্যে, তাহলে সেটাও তোমরা নিয়ে যাবে। যদি তারা দেখতে চায় তাহলে তখন তুমি সেটা দিতে পারবে, সেটা সাবমিট করে দেবে। আর যদি না চায় তাহলে তুমি নাও দিতে পারো। বেশ, এটা গেল ইডাব্লিউএস এর ব্যাপারে। নিশ্চয়ই সবার এটা ক্লিয়ার হয়ে গেছে যে কোন ফাইন্যান্সিয়াল ইয়ারটা আমরা দেবো, কোনটা দেবো না, আর এবং কি প্রবলেম হবে না, সেটা সব ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসছি ওবিসি সার্টিফিকেট। দেখো, ওবিসি সার্টিফিকেটের ক্ষেত্রেও একটু প্রবলেম হচ্ছে। আমার তো 16 এপ্রিল ডিভি ছিল, তো 16 এপ্রিল ডিভির দিন 3 জনকে কিন্তু সেই দিন ডিভিতে পাস করায়নি, তাদেরকে একটা প্যাড দিয়েছিল, ওদের প্যাড আছে, সেই প্যাডে লিখে নিয়েছিল যে তারা এই 30 এপ্রিলের মধ্যে সবটা সাবমিট করবে। তাদের একটু প্রবলেম কী ছিল, তাদের হয়তো ওবিসি সার্টিফিকেটটা অনেক বেশি পুরাতন ছিল, এবং সেটা তারা কী করেছিল, ওবিসি এনসিএল ঠিকঠাক করে তারা কিন্তু বানিয়ে আনেনি। তো তাদের ওবিসি সার্টিফিকেটটা একটু পুরাতন ছিল, তো সেটা কিন্তু তারা তখন অ্যাকসেপ্ট করেনি, কারণ এখন ওবিসি নিয়ে বিভিন্ন রকম কেস চলছে, সেটা তোমরা নিশ্চয়ই সবাই জানো। তো তাদেরকে টাইম দেওয়া হয়েছিল 30 এপ্রিল অবধি। তো তারা রীতিমতো আবার বাড়ি ফিরে আসে, এবং বাড়িতে এসে আবার তারা নতুন বানাতে যায়, কিন্তু তারা কিন্তু বানাতে পারেনি, কোনো কারণে তারা বানাতে পারেনি, বা এসডিও স্যার ওখানে তারা সাইন করতে চায়নি, এটা হতে পারে। তো তারা কি করেছিল, তারা কিন্তু জেনারেল কাট অফ ক্লিয়ার করেছিল। তো তারা কি করেছিল না, তারা আবার পরের যে ডেট দিয়েছিল সেই ডেটে তারা গিয়েছিল, এবং তারা ওইখানে স্যারদেরকে কনভিন্স করেছিল যে স্যার আমাদের তো ওবিসি সার্টিফিকেটটা হচ্ছে না, তারা বানাতে পারেনি নতুন। তো তারা বলেছিল স্যার আমাদের তো জেনারেল কাট অফ ক্লিয়ার হয়ে গেছে, তো আমাদের জেনারেল কাস্ট হিসাবে আমাদেরকে জেনারেল কাস্ট হিসাবে ট্রিট করা হোক। তো অনেকক্ষণ বোঝানোর পর কিন্তু স্যাররা সেটা মেনে নিয়েছিল, তাদেরকে জেনারেল কাস্ট হিসাবে ট্রিট করলো, এবং তাদের ডিগ্রি কিন্তু কমপ্লিট হয়েছিল। তো
তো সেটাই বলছি যে যারা এখনও অনলাইন ওবিসি বা এনসিএল সেটা বানাওনি তারা অনলাইন অ্যাপ্লাই করতে পারো, বা নতুন যদি ম্যানুয়াল হচ্ছে নতুন সেটা অ্যাপ্লাই করো এবং নতুনটা নিয়ে যাওয়ার চেষ্টা করো। আর যদি পুরাতন থেকেও থাকে তাহলে পুরাতনটা রেলওয়ে ফরম্যাটে সাইন করিয়ে নিয়ে যাও, তাহলে তোমাদের ক্ষেত্রে সুবিধা হবে। এবার বলে দিই, যাদের জেনারেল কাট অফ ক্লিয়ার হয়ে গেছে তাদের কোনো কিছু প্রবলেম নেই। তাদের যদি নাও বানাতে পারো তারা তো তোমরা স্যারদেরকে বুঝিয়ে বলবে এবং স্যাররা কিন্তু তোমাকে মানে বের করে দেবে না, তোমাকে ডিগ্রি কমপ্লিট তোমার হয়ে যাবে। তো সেই নিয়ে চিন্তা করো না। আর তার সাথে আরও একটা কথা বলছি, ডিভির দিন আমি দেখছি অনেকেই এরকম নর্মাল টি শার্ট পরে চলে যাচ্ছে, ট্র্যাকস্যুট পরে চলে যাচ্ছে, কিন্তু সেটা করবে না। সেটা পরে গেলে তোমার কিছু প্রবলেম হবে না, কিন্তু দেখো তোমার ইমপ্রেশন খারাপ হবে। তো ডিভির দিন একটু ভদ্রভাবে যেও, ফর্মাল জামা কাপড় পরেই যেও, সেটাই আমি সবাইকে বলছি। কারণ নিজে যেমনভাবে যাবে তোমার ইমপ্রেশনটা সেরকমভাবেই তৈরি হবে, তো সেটা স্যারদেরও দেখে কিন্তু ভালো লাগবে। তো এটাই ছিল। আর শেষে আরেকটা কথা বলি, তোমার ডকুমেন্ট ভেরিফিকেশান কিন্তু দুটি পর্যায়ে হচ্ছে। একটা প্রথমে তোমার নাম ডাকা হবে, সেই স্যার কিন্তু চেক করবে সব কিছু, সেটা চেক করার পরে তাদের উপরে মানে উপরের লেভেলের একটা অফিসার বসে থাকবে, তাদের কাছে সেই ডকুমেন্টসগুলো নিয়ে যাবে এবং তিনি আবার পুনরায় চেক করবে সব। তো সেখানে যদি কিছু প্রবলেম থাকে তাহলে তোমাকে আবার কিন্তু ডাকতে পারে, আবার কিন্তু তোমার ডিভিটা হতে পারে, মানে আবার সব কিছু চেক করতে পারে। তো জেনারেলি কোনো মিস্টেক হয় না, তো সেই জন্য কোনো চিন্তা করার কারণ নেই। আর এখন বাড়িতে যেটা ভয় করছো ওখানে গিয়ে দেখবে কিছু ভয় নেই, একটুও ভয় নেই, সব ভালোভাবে হবে এবং ওরা সবাই খুব হেল্প করছে। তো সেই জন্য কোনো চিন্তা করার কারণ নেই। যা বুঝতে পারবে না ফর্ম ফিল আপের টাইমটাতে যা বুঝতে পারবে না জিজ্ঞেস করবে, তারপর ফর্মটা ফিল আপ করবে, নিজে থেকে কিন্তু করবে না, কারণ ভুল হয়ে গেলে অসুবিধা হবে। তো এই ছিল আজকের মোটামুটি ডিসকাশন। আশা করি কাস্ট সার্টিফিকেট বা ডিভি রিলেটেড যেসব প্রবলেম সেটা তার সমস্যাগুলো সমাধান হয়েছে। আশা করি তোমরা সবাই সব কিছু বুঝতে পেরেছো। তাও যদি কোনো কিছু কোয়ারি থাকে তোমাদের, যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয়, কোনো কিছু না বুঝতে পারো কী করবে, তোমরা কমেন্ট করতে পারো, আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমি সব উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আশা করি সবার ডিগ্রি ভালো হবে এবং সবাই ভালো করে ডিগ্রি দাও এবং নিজের ডিগ্রি কমপ্লিট করো এবং চাকরিতে জয়েন।